একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অতি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আগের ক্লাসে তোমাদের আইন সম্পর্কে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তো এবার আমরা আজকে দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই দুটো কোশ্চেন পরীক্ষায় আসার চান্স 90%। তো তোমরা কিন্তু ভালো করে এই দুটো কোশ্চেন বুঝে নেবে এবং তোমাদের খাতায় তুলে নেবে। তো চলো আমরা কোশ্চেন দুটো ভালোভাবে বোঝা যায়। যে স্বাধীনতা কাকে বলে এবং স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে লেখো। বলছে দেখো, স্বাধীনতা কাকে বলে, এর জন্য 2 নাম্বার, এবং স্বাধীনতার রক্ষা কবচগুলি কাকে বলে এর জন্য আমাদের 4 নাম্বার, তাহলে 2+4। তোমরা পরীক্ষায় যখন এই নাম্বারগুলো থাকবে এগুলো লেখার চেষ্টা করবে। এগুলো লিখলে তোমরা ফুল মার্ক পাবে, ঠিক আছে? যেগুলোতে 6 থাকে ওগুলোতে ফুল মার্ক দেয় না। তোমরা এই যে টুকরো টুকরো যে কোশ্চেনগুলো থাকে ওগুলো লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পাবে। তো চলো আমরা বুঝে নেই স্বাধীনতা কাকে বলে। দেখো, তোমরা সকলে জানো যে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, যে আমরা যে নিজের ইচ্ছা মতো চলতে পারি সেটাই স্বাধীনতা সাধারণভাবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কি বলে চলো দেখা যাক। এই যে স্বাধীনতা, তোমরা তো জানো স্বাধীনতাটা শব্দটা কি, স্বাধীনতা। কিন্তু তোমাদের মনে কি একটা কোশ্চেন আসে না, যে এই যে স্বাধীনতা শব্দটা এটা কোথা থেকে আসলো? তো চলো আমরা এই যে স্বাধীনতা বা লিবার্টি, এই ইংরেজি শব্দ কি স্বাধীনতার লিবার্টি, ঠিক আছে? এই শব্দটা ল্যাতিন শব্দ। কোথা থেকে এসেছে? ল্যাতিন শব্দ। ল্যাতিন শব্দ লিবার থেকে এসেছে। কোথা থেকে? লিবার থেকে। তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হলো যে স্বাধীনতা শব্দটা কোথা থেকে এসেছে? ল্যাতিন শব্দ লিবার থেকে, ঠিক আছে? এই লিবার শব্দের অর্থ কি? লিবার শব্দের অর্থ কিন্তু স্বাধীন, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলে যে স্বাধীনতা শব্দটা কোথা থেকে আসছে। তাহলে আমরা সুতরাং বলতে পারি কি, স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা মতো চলার অধিকারকে বোঝায়। নিজের ইচ্ছা মতো চলার অধিকারকে বোঝায়, ঠিক আছে? কিন্তু এইটুকু লিখলে কিন্তু তোমাদের 2 মার্কস দেবে না। তার জন্য তোমরা একটা সংজ্ঞা দেবে। তোমাদের এই সংজ্ঞাটা খুব খুব গুরুত্বপূর্ণ, এমনি 2 মার্কসের জন্য আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? দেখো, লেক্সির মতে স্বাধীনতা কি, ঠিক আছে? দেখো, লেক্সির মতে স্বাধীনতা কি, দেখো, স্বাধীনতা বলতে আমি এমন এক পরিবেশ সংরক্ষণকে বুঝি যে পরিবেশে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ সুযোগ সৃষ্টি করে। মানে লেক্সি বলছে যে তিনি এমন একটা পরিবেশকে বুঝবেন যেই পরিবেশে কি ব্যক্তিত্বের কি হবে, ব্যক্তিত্বের পূর্ণ সুযোগ সৃষ্টি করে দেবে। ধরো এটা আমাদের পরিবেশে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটার ইচ্ছা কি, ধরো সে সারাদিন বই পড়বে। তো কি করবে, তাকে এই যে তার যে বই পড়ার ইচ্ছা, ব্যক্তিত্বের কি বই পড়ার ইচ্ছা, তাকে কি এই বই পড়ার ইচ্ছাটাকে সুযোগ করে দেওয়া, কি করে দেওয়া, সুযোগ করে দেওয়া। এটাকে লেক্সি কি স্বাধীনতা বলেছে। তো তোমরা কিন্তু লেক্সির মতে স্বাধীনতা তোমরা কিন্তু ভালোভাবে এটা শিখে নেবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের 2 মার্কসের এমনিও আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা এইটুকু লিখলে কিন্তু তোমরা 2 মার্কসের 2 পাবে, আমি এইটুকু গ্যারান্টি বলতে পারি। এবার আমরা দেখবো যে স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে লেখো। দেখো, স্বাধীনতার রক্ষা কবচ। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে রক্ষা কবচটা কি। দেখো, তোমরা কিন্তু অনেকে মহাভারত দেখেছো, মহাভারতের মধ্যে দেখবে কর্ণের মধ্যে একটা কি আছে, কবচ আছে, রক্ষা কবচ, যেটাতে তাকে কি তীর লাগে না। তেমনি মানে কি, তাহলে তাকে কি রক্ষা করে, এটাই রক্ষা কবচ। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ কি আবার? তাহলে স্বাধীনতাকে রক্ষা করবে এমন কি কবচ আছে, সেগুলি আমরা আজকে পড়ব। দেখো, স্বাধীনতার রক্ষা কবচ আমি এখানে 6টা লিখে দিয়েছি। দেখো, তোমাদের 4 মার্কস, তোমরা কিন্তু 6টা লিখে দিয়েছি, 6টায় ভালোভাবে শিখবে। কেন? কারণ বলা যায় না, এমনিও আসতে পারে যে স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে লেখো, এগুলো আসতে পারে, এভাবে 2+4ও আসতে পারে, তাই আমি 6টা লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো, যে স্বাধীনতার রক্ষা কবচ আইন, প্রথমে দিয়েছি আইন, ঠিক আছে? আইনকে কিন্তু আমরা স্বাধীনতার প্রথম রক্ষা কবচ বলতে পারি। দেখো, আইনের মধ্যে তো সব কিছু আছে, তাহলে আইন যদি থাকে তাহলে কি আমাদের স্বাধীনতাও রক্ষা হবে। তাহলে আইনকে কিন্তু আমরা স্বাধীনতার প্রথম রক্ষা কবচ বলতে পারি, এটা, ঠিক আছে? এবার দেখো, মৌলিক অধিকার কি? দেখো, আমাদের সংবিধান আছে, তোমরা জানো সংবিধান কাকে বলে। আমাদের যে আইন কানুনগুলো কি একটা যে বইয়ে লিপিবদ্ধ আছে সেটাকে আমরা কি বলি, সংবিধান বলি। কি বলি? সংবিধান। কি বলি? সংবিধান, ঠিক আছে? সংবিধান। আমাদের যে আইন কানুনগুলো একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে সেটাকে আমরা সংবিধান বলি। তাহলে এই যে সংবিধানের মধ্যে কি আমাদের মৌলিক অধিকার আছে, যে আমাদের কি কি করণীয় সেটাকে বলা হয় মৌলিক অধিকার। তাহলে সংবিধানের মধ্যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে, ঠিক আছে? তাহলে সংবিধানের মধ্যে মৌলিক অধিকারগুলো থাকায়, সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে বা সরকার যদি আমাদের মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করে, ঠিক আছে, তাহলে আমরা কি আদালতের দ্বারস্থ হতে পারবো। তাহলে এটাকেও কিন্তু আমরা মৌলিক অধিকারকেও কিন্তু আমরা স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে বলতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা এটাও কিন্তু বুঝতে পারলে। এবার দেখো, ক্ষমতা সশস্ত্রীকরণ কি? দেখো,
ক্ষমতা সশস্ত্রীকরণ বলতে বলছে যে আমাদের ধরো এটা রাষ্ট্রের মধ্যে একটা সরকার আছে, এই সরকারের মধ্যে যদি শুধু একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকে তাহলে কি সরকার কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাই অনেক অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলছে যে একজনের হাতে ক্ষমতা না দিয়ে কি ক্ষমতা সশস্ত্রীকরণ মানে ক্ষমতা আলাদা আলাদা করে দেওয়া উচিত, তাহলে কিন্তু তবেই কি আমাদের স্বাধীনতাটা রক্ষা হবে। তাহলে এটাকেই বলা হয় ক্ষমতা সশস্ত্রীকরণ। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু এগুলো 2 মার্কসেরও আসতে পারে যে মৌলিক অধিকার, স্বাধীনতা রক্ষা কবচ মৌলিক অধিকার কীভাবে গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা এইভাবে লিখে দেবে। ঠিক আছে, তাহলে ক্ষমতা সশস্ত্রীকরণটা কি বললাম যে একজনের হাতে যদি আমাদের কি সমস্ত ক্ষমতা থাকে তাহলে কি সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে, তাই কি ক্ষমতা আলাদা আলাদা করা উচিত। তাহলে এই ক্ষমতা সশস্ত্রীকরণও কিন্তু আমরা কি আইনের রক্ষা কবচ হিসাবে ধরতে পারি। ঠিক আছে, এবার দেখো আইনের অনুশাসন। আইনের অনুশাসন মানে কি রুল অফ ল, এটাকে ইংলিশে বলে রুল অফ ল। ঠিক আছে, রুল অফ ল। এই যে একজন রাষ্ট্রবিজ্ঞানী যার নাম ডাইসি, ঠিক আছে, যার নাম ডাইসি, তিনি বলেছে আইনের অনুশাসনকে স্বাধীনতার রক্ষা কবচ বলেছে। ঠিক আছে, মানে এই যে আইনের রুল অফ মানে কি আইনের যে নিয়ম, ঠিক আছে, আইনের যে নিয়ম সেগুলোকে তিনি স্বাধীনতার রক্ষা কবচ বলেছে। কে? এই রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি। ঠিক আছে, এটাও কিন্তু স্বাধীনতার রক্ষা কবচ, আইনের অনুশাসন, এটাও কিন্তু স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে আমরা বলতে পারি। এবার দেখো দায়িত্বশীল সরকার। দেখো আমাদের যদি সরকারটা দায়িত্বশীল হয়, সরকার যদি আমাদের দায়িত্বশীল হয় তবে কিন্তু আমাদের স্বাধীনতা রক্ষা হবে। ঠিক আছে, তাহলে দায়িত্বশীল সরকার, এটাও কিন্তু আমরা স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে বলতে পারি। এবার দেখো প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। দেখো তোমরা জানো গণতান্ত্রিক কি, গণতান্ত্রিক মানে কি যেখানে জনগণ শাসন করবে সেটাকে বলা হয় গণতান্ত্রিক। তাহলে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কি, যদি সরকার কি স্বৈরাচারী হয়ে ওঠে, সরকার যদি কি ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ করে, তাহলে কি সবাই একসঙ্গে, প্রত্যক্ষ মানে একসঙ্গে কি আন্দোলন করতে পারবে, কাদের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কারণ কি আমাদের গণতান্ত্রিক সরকার, তাহলে গণতান্ত্রিক মানে কি জনগণের শাসন। ঠিক আছে, তাহলে কি আমরা যদি প্রত্যক্ষ গণতন্ত্রের পদ্ধতির সাহায্যে কিন্তু আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি। তো এই যে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা রক্ষা কবচ, তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারলে। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা রক্ষা কবচ, একটা কোশ্চেন আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় কোশ্চেন দেখো, দ্বিতীয় কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স। দেখো সাম্য কাকে বলে, সাম্যের প্রকারভেদগুলি লেখো। দেখো সাম্য কাকে বলে, সাম্যের প্রকারভেদ। দেখো এখানেও কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে, সাম্যর জন্য 2 আসতে পারে আমাদের, আর প্রকারভেদের জন্য 4, তাহলে 2 + 4 কত হবে আমাদের 6। ঠিক আছে, এইভাবে কিন্তু এটাও পরীক্ষায় আসতে পারে মার্কস। ঠিক আছে, তাহলে চলো আমরা সাম্য বলতে আমরা দেখে নিই। সাম্য বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে কি আমাদের কি সমানভাবে চলার অধিকার, সেটাকে আমরা সাম্য বলি। দেখো সাম্য বলতে সাধারণভাবে সকলের মধ্যে সমতাকে বোঝায়। দেখো সাম্য বলতে সকলের মধ্যে সমতাকে বোঝায়। সাম্য বলতে কি সাধারণভাবে সকলের মধ্যে সমতাকে বোঝায়। কিন্তু আমরা কি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাম্য বলতে এটা বলবো না, তবে রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বা ইকুয়ালিটি কথাটি ভিন্ন অর্থে। ভিন্ন কথার অর্থ কি? ভিন্ন কথার অর্থ তোমরা কিন্তু জানো, ভিন্ন মানে আলাদা, ভিন্ন মানে আলাদা। তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞানে ইকুয়ালিটি, ঠিক আছে, ইকুয়ালিটি মানে এই যে সাম্য কথাটি আলাদা অর্থে ব্যবহৃত হয়। সেই আলাদা অর্থ কি? দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাম্য বলতে মানুষের ব্যক্তিত্বের বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝায়। কি বলছে দেখো, সাম্য বলতে মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধা, মানে তোমার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব বিকাশের উপযোগী, ঠিক আছে, উপযোগী যাবতীয় সুযোগ সুবিধা, সেটাকে কি বলছে? সমতা বলছে কে? রাষ্ট্রবিজ্ঞানীরা। ঠিক আছে, তুমি যে ব্যক্তি আছো, তোমার ব্যক্তিত্বের উপযোগী কি কি, সেই উপযোগী যে সুযোগ সুবিধা সেটাকে কি সমতা বলা হয়। এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়। তোমরা সমতা কি এটা কিন্তু বা সাম্য কি তোমরা কিন্তু বুঝে নিলে। এবার তোমরা এখানেও একটা সংজ্ঞা দেবে, এখানেও আমি লেক্সির মতে সংজ্ঞাটা দিয়েছি। দেখো লেক্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেক্সি আসতে পারে পরীক্ষায়। দেখো এইভাবে আসতে পারে যে লেক্সির মতে সাম্য কি, তখন লিখে দেবে, বা এটা আসতে পারে লেক্সির মতে স্বাধীনতা কি, 2 মার্কসের, তখন তোমরা লিখে দেবে। ঠিক আছে, তো চলো আমরা লেক্সির মতে সাম্যটা কি বুঝে নিই। দেখো লেক্সি কি বলছে, লেক্সির মতে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিত। দেখো তিনি কিন্তু বিশেষ সুযোগ সুবিধা মানে কি সকলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না, কার মতে? লেক্সির মতে। ঠিক আছে, আবার কি বলছে, সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা, মানে সকলকে সুবিধা দিতে হবে, কিন্তু কি সকলকে কি বিশেষ সুযোগ সুবিধা, মানে কাউকে ধরো একজন ব্যক্তিকে কি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না। ঠিক আছে, মানে বিশেষ সুযোগ সুবিধা কাউকে দেওয়া হবে না, আর কি সকলকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। এটা কার মতে? লেক্সির মতে। ঠিক আছে, দেখো আরও তিনি বলছেন, দেখো লেক্সি আরও বলেন, কি বলে? দেখো সমতার অর্থ সকলের প্রতি সমান আচরণ নয়,
কি বলছে, সমতার অর্থ সকলের প্রতি সমান আচরণ নয়, সমতা হলো অসমান অংশকে সমান করার একটি প্রক্রিয়া। তিনি বলছে দেখো, সমতা হলো অসমান অংশকে সমান করার একটি প্রক্রিয়া, মানে যেগুলো অসমান রয়েছে সেগুলোকে আমরা কি সমান করব, সেটাই কিন্তু সাম্য বলছে কে, এই লেক্সি। ঠিক আছে, তাহলে লেক্সির মতে সাম্য কি, তোমরা কিন্তু এটাও বুঝতে পারলে। তাহলে এবার দেখো আমরা সাম্যের ধরন বা প্রকারভেদ, দেখো সাম্যের ধরন বা প্রকারভেদ। হ্যাঁ, সাম্য কিন্তু একটা বহুমাত্রিক ধারণা। দেখো আমি লিখে দিয়েছি যে সাম্য একটি বহুমাত্রিক, কারণ এটা একমাত্রিক না, বহুমাত্রিক ধারণা। ঠিক আছে, কারণ সাম্যের মধ্যে অনেক বিষয় লুকিয়ে আছে, তাই কিন্তু সাম্য কিন্তু একটা বহুমাত্রিক ধারণা। দেখো তারপরে রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন প্রকার সাম্যের ধারণার উল্লেখ করেছেন। সাম্য কিন্তু আমরা এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার এভাবে বলতে পারি না, সাম্য কিন্তু বিভিন্ন প্রকারের হয়। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সাম্যের এখানে দিয়েছে। দেখো এখানে সামাজিক সাম্য, আইনগত সাম্য, ঠিক আছে, রাজনৈতিক সাম্য, সাংস্কৃতিক সাম্য, স্বাভাবিক সাম্য, লিঙ্গ সাম্য, আন্তর্জাতিক সাম্য, অর্থনৈতিক সাম্য। এগুলো কি আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে নেবে। এগুলো কিন্তু 2 মার্কসেও আসতে পারে, তো তোমরা কিন্তু ভালো করে দেখো সামাজিক সাম্য কাকে বলে, তখন 2 মার্কসে আসলে তোমরা লিখে দিতে পারবে। ঠিক আছে, রাজনৈতিক সাম্য কাকে বলে লিখে দিতে পারবে। তো চলো আমরা বুঝে নিই। প্রথমে দেখো সামাজিক সাম্য। সামাজিক সাম্যটা কি তোমরা ভালোভাবে বুঝবে। দেখো আমাদের যে জাতি, ধর্ম, বর্ণ, ঠিক আছে, তবে স্ত্রী পুরুষ, সবাই কি সামাজিক ক্ষেত্রে কি বললাম ভালো করে শুনে নেবে। দেখো জাতি, ঠিক আছে, জাতি, ধর্ম, ধর্ম, লিঙ্গ, ঠিক আছে, লিঙ্গ, ঠিক আছে, ধনী গরিব, ধনী গরিব। ঠিক আছে, তাহলে কি বললাম, জাতি, ধর্ম, লিঙ্গ, ধনী গরিব সকলে কি সামাজিক ক্ষেত্রে যে সমতা, কি ক্ষেত্রে, এই সামাজিক ক্ষেত্রে যে সমতা সেটাকেই বলা হয় সামাজিক সাম্য। তাহলে কি জাতি মানে কোনো জাতি এইভাবে তোমাদেরকে ডিসকাশন করা হবে না, তুমি এই জাতির লোক তুমি এটা পাবে না, তাহলে এটা কিন্তু হবে না। ধর্ম, তুমি এই ধর্মের লোক তুমি ওই ধর্মের লোক, এটা করা হবে না। লিঙ্গ, তুমি ছেলে তুমি মেয়ে, এর ক্ষেত্রে হবে না। ধনী গরিব এগুলো দেখা হবে না। কি এই সামাজিক সাম্য মানে, সামাজিক সাম্য মানে সকলকে সামাজিক ক্ষেত্রে সুযোগ সুবিধা। ঠিক আছে, জাতি, ধর্ম, লিঙ্গ, ধনী গরিব সকলকে সামাজিক ক্ষেত্রে সমতা, এটাই হলো সামাজিক সাম্য। এবার রাজনৈতিক সাম্য কি, রাজনৈতিক সাম্যটাও এরকম যে আমরা কি বলবো যে কি লিখলাম আমি তোমাদের, জাতি, ধর্ম, লিঙ্গ, ধনী গরিব নির্বিশেষে সকলে রাজনৈতিক ক্ষেত্রে সাম্যকে রাজনৈতিক সাম্য বোঝায়। ঠিক আছে, এবার আইনগত সাম্য, এটাও তোমরা সেম সংজ্ঞা দিবে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলে আইনের ক্ষেত্রে যে সাম্য সেটাকে বলি আমরা আইনগত সাম্য। ঠিক আছে, এবার অর্থনৈতিক সাম্য। দেখো অর্থনৈতিক সাম্যটাও কি, দেখো এটাও আমরা বলবো যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী গরিব নির্বিশেষে অর্থনৈতিক ক্ষেত্রে যে সাম্য সেটাকে বলবো আমরা অর্থনৈতিক সাম্য। ঠিক আছে, এবার দেখো সাংস্কৃতিক সাম্য। সাংস্কৃতিক সাম্য কি, দেখো আমাদের সমাজে দেখো বিভিন্ন জাতিগোষ্ঠীর সমাজের একটা কি সাংস্কৃতিক থাকে। ঠিক আছে, আমাদের তো সমাজে অনেক লোক বসবাস করে, তাদের কি মানে অনেকের অনেক সংস্কৃতি থাকে। তো এই সংস্কৃতিগুলোকে কি বৈষম্য না করা, কাউকে বৈষম্য করা যাবে না, কারো সংস্কৃতির উপর বৈষম্য করা যাবে না, সকলকে সুযোগ সুবিধা দিতে হবে, সেটাই কিন্তু সাংস্কৃতিক সাম্য। ঠিক আছে, লিঙ্গ সাম্য তোমাদের তো বললাম, লিঙ্গ সাম্য মানে কি যে কি ছেলে মেয়ে এই রকম দেখাবে না, সকলকে সব ক্ষেত্রে কি সুযোগ সুবিধা। আর স্বাভাবিক সাম্য কি, যে আমরা যে জন্মের পর থেকে যে আমরা স্বাধীন, সেটাই আমাদের সামাজিক সাম্য। আর আন্তর্জাতিক সাম্যটা কি, যে প্রত্যেকটা দেশের যে সার্বভৌম শক্তি, সেই সার্বভৌম শক্তিকে কি সমান মর্যাদা দেওয়া, কাকে এই কম গুরুত্ব কাকে বেশি গুরুত্ব এটা না, সবার যে একটা কি সার্বভৌম শক্তি আছে, এই সার্বভৌম শক্তিকে আমাদের কি সমান মর্যাদা দেওয়া, এটাই কিন্তু আন্তর্জাতিক সাম্য। তো তোমরা কিন্তু আমি আজকে দুটো কোশ্চেন তোমাদের আলোচনা করলাম। একটা হলো স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা রক্ষা কবচ সংক্ষেপে লেখো। আর একটা তোমাদের বললাম সাম্য কাকে বলে, সাম্যের প্রকারভেদ। এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের একটাই পরীক্ষা আসবে, যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের তো একটা 6 মার্কস থাকবে, তো দেখে নাও তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তোমরা ভালো করে কিন্তু এই দুটো ভালো করে কি তোমরা শিখে নেবে। ঠিক আছে, কোনো জায়গায় যদি অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।